মনের রাগ মেটাতে কেউ একজন ঘরের সমস্ত আসবাবপত্র থেকে শুরু করে দামি কাচের শোপিস ছুঁড়ে ছুঁড়ে মারছে ফ্লোরে। সে যেন ধ্বংসলীলায় মেতেছে। আজ হয়ে গেল প্রায় 1 সপ্তাহ অনু কলেজে যায় না। ভয়ে তার আত্মারাম খাঁচা ছাড়া। প্রতিদিন সরোজিনী কানের ধারে খ্যান খ্যান করে। কেন কলেজ বন্ধ দিচ্ছে জিজ্ঞাসা করে করে কানের পোকা নাড়িয়ে ফেলার জোগাড়। এদিকে র্যাগিংয়ের বিষয়টি মন খুলে কাউকে বলতেও পারেনি। শুভ্র বাড়িতে নেই প্রায় 4-5 দিন হতে চলল। কাপড়ের একটা ব্র্যান্ড নিয়ে বিশেষ কাজে ব্যাঙ্গালোর গেছে। রোদ্দুরবাবু সারাদিন অফিসের কাজে ব্যস্ত থাকার জন্যে তাকেও কিছু বলতে পারেনি। বাড়িতে শুধু 4জন মহিলা ছাড়া আর কেউ নেই। উপায় না পেয়ে সরোজিনীকে কলেজের সমস্ত ঘটনা খুলে বলল অনু। বড় মা, তুমিই বলো, আমি যদি এখন কলেজে যাই, ওই মন্ত্রীর ছেলে তো আমায় শেষ করে দেবে একেবারে। না জানি কত অত্যাচার করে এবার আমার উপর। সমস্যাকে যদি তুমি ভয় পাও তাহলে কখনো তার সমাধান বের হবে না। যত বড়ই কঠিন পরিস্থিতিতে আসুক না কেন, তাকে সামনাসামনি মোকাবেলা করতে হয়। দেখা গেল তুমি যতটা ভাবছো পরিস্থিতি হয়তো ততটা ভয়াবহ নয়। আর তাছাড়া তুমি তো ইচ্ছে করে তাকে চড় মারোনি, ভুল করে হয়ে গেছে। যদি সে তোমার উপরে এমন কিছু চটপাট দেখাতে আসে তাহলে সরাসরি ক্ষমা চেয়ে নেবে। একবারের জায়গায় দুইবার, দুইবারের জায়গায় 3বার ক্ষমা চাইবে। তারপরও যদি সে তোমার সঙ্গে খারাপ উল্টোপাল্টা কিছু করে, আমরা আছি তো তোমার সাথে। তোমার দাদা ভাই মন্ত্রীর সঙ্গে নিজে ডিরেক্টলি কথা বলবে। ওকে, যাও চটপট রেডি হয়ে কলেজে যাও। আর শোনো, তোমার জেঠু তার ম্যানেজারকে দিয়ে তোমার কোচিং সেট করে দিয়েছে। কলেজ শেষ হলে রতন তোমাকে আর পলি আর তিন্নির সাথে নিয়ে কোচিংয়ে দিয়ে আসবে। তারপর পড়া শেষ হলে আবার সাথে করে নিয়ে আসবে। যাও মা, চটপট রেডি হয়ে নাও। বলেই মাথায় হাত বুলিয়ে দিয়ে থুতনিটা একটু উঁচু করে কপালে একটা ভালোবাসার পরশ দিয়ে চলে গেলেন। অনু মনে অনেকখানি সাহস পেয়ে চটপট রেডি হতে গেল কলেজের জন্য। আজকাল অফিসে এসে পীযূষের ব্যবহারে একের পর এক অবাকের শীর্ষ সীমায় পৌঁছয় চিত্রা। এ কাকে দেখছে ও? চূড়ান্ত মাত্রায় ড্যাশিং একটা ছেলে। হাইট, জিম, বডি, লুক, স্টেটাস, ড্রেসিং সেন্স, বিহেভিয়ার, আর সবচাইতে বড় কথা পয়সা, গাড়ি, পাওয়ার কি নেই আজ পীযূষের কাছে? মাঝে মাঝে চোখ কপালে আর হাত মাথায় গিয়ে ঠেকে চিত্রার। মনে মনে হাপিত্তেশ করে বলে, ঈশ্বর, আর একবার যদি চান্স পেতাম তাহলে অবশ্যই পীযূষকে কোনোদিনও হাতছাড়া করতাম না। কে জানতো 4 বছরে এত কিছু করে ফেলবে ও। শুধু শুধু আবিরের পেছনে এতদিন ছুটে আমাকে ইউজড করে ছুঁড়ে ফেলে একেবারে বাস্টার্ড। হেই প্রিটি, কি ভাবছো? বলেই পীযূষ চিত্রার সামনে তুড়ি বাজালো। এতক্ষণ এক ধ্যানে পীযূষের চিন্তায় মগ্ন চিত্রা বাস্তবের মাটিতে ফেরত এলো। সামনে পীযূষকে দেখে এক প্রকার চমকে উঠল। ঘন ঘন মাথা দুপাশে নাড়িয়ে বোঝালো সে কিছুই ভাবছে না। চিত্রাকে এমন হতভম্ব অবস্থায় দেখে পীযূষ হালকা মুচকে হাসল। তারপর ডান হাতটা সিল্কি চুলের মধ্যে একবার ব্রাশ করে নিয়ে বলল, একটু কেবিনে আসো তো। কেবিনে ঢোকার আগে পিয়নকে ডেকে বলল, রাসেল চাচা, দুটো কফি পাঠাবেন তো। এরই মধ্যে চিত্রা পীযূষের পিছনে এসে দাঁড়িয়েছে। চিত্রাকে দেখে আবার মুচকি হেসে পিয়নের উদ্দেশ্যে বলে উঠল, চাচা, আমার জন্য ব্ল্যাক কফি আর তোমার এই কিউট ম্যাডামের জন্য কোল্ড কফি উইথ ক্যাপুচিনো। পিয়ন মাথা নাড়িয়ে চলে যেতেই পীযূষ ঢুকলো তার নিচের কেবিনে। এদিকে চিত্রা তো বিস্ময়ের আবার শেষ সীমায়। পীযূষের ডাকে আবার চিন্তা থেকে বেরিয়ে কেবিনে ঢুকে চেয়ারে বসতে বসতেই চিত্রা প্রশ্ন করলো, আমার পছন্দ এখনো তোমার মনে আছে পীযূষ? ভুলে গেলে তো মনে আসবে, আমি কখনো কিছু ভুলি না চিত্রা। চিত্রার চোখে চোখ রেখে পীযূষ উত্তর দিল। নজরে নজর বন্দি হলো কয়েক সেকেন্ড দুজনের। এদিকে চিত্রা যেন অবাকের উপর অবাক হচ্ছে পীযূষের ব্যবহারে। এরই মধ্যে কফি নিয়ে ভিতরে প্রবেশ করলো পিয়ন রাশেদ চাচা। দুটো কফি একটা ট্রেতে সাজিয়ে টেবিলের উপর রাখলো।
রাশেদ চাচা চলে যেতেই পীযূষ মনে মনে একটা হাসি দিয়ে ল্যাপটপ খুলে বসলো। আর এদিকে চিত্রা মন্ত্রমুগ্ধের মতো পীযূষকেই দেখতে লাগলো। চিন্তায় এতটাই বিভোর হয়ে গেল যে কখন তার হাত ব্ল্যাক কফির কাপে লেগে খানিকটা কফি তার হাতের উপর ঢেলে পড়লো বুঝতেই পারল না। এদিকে গরম কফির ছ্যাঁকা খেয়ে আহ বলে চিৎকার করে উঠল। চিত্রা যখন ছ্যাঁকা খেয়ে হাত ধরে ব্যথায় দাঁত মুখ চেপে বসে আছে, ঠিক সেই সময় চেয়ার থেকে পীযূষ আচমকা উঠে তাকে ধরে নিয়ে পার্সোনাল ওয়াশরুমে নিয়ে বেসিনে ট্যাপ কল ছেড়ে দিল। বেসিনের ঠান্ডা জলে চিত্রার হাতে জ্বালা অনেকটা কমে এসেছে। ঠিক এমন সময় পীযূষের অমন পাগল পাগল অস্থির চেহারা দেখে চিত্রার মনে ঝরে যাওয়া সেই আশার ফুলটি পুনরায় প্রস্ফুটিত হতে শুরু করলো। চিত্রার হাতের ফর্সা চামড়া গরম কফির ছোঁয়ায় গাঢ় লাল বর্ণ ধারণ করেছে। পীযূষ চিত্রাকে নিয়ে কেবিনে ঢুকে সোফায় বসিয়ে ছোট ফ্রিজের থেকে বরফ এনে সঙ্গে সঙ্গে লাগাতে তৎপর হলো। এত অস্থির দেখাচ্ছিল এই সময়টাতে পীযূষকে যেন ছ্যাঁকা চিত্রার হাতে নয়, ও নিজের হাতে খেয়েছে। এতটা কেয়ার আর অস্থিরতা দেখে চিত্রার মনে হলো, তাহলে কি পীযূষ আমাকে আজও ভালোবাসে? যদি ভালোই না বাসবে তাহলে আমার এত টেক কেয়ার কেন করে ও? আমি ওর সঙ্গে যত দুর্ব্যবহার করেছি তাতে করে ও আমার প্রতি প্রতিশোধ পরায়ণ হওয়ার কথা, তাহলে রিভেঞ্জ কেন নিল না ও? তার মানে ও আমাকে সত্যি সত্যি ভালোবাসে। হ্যাঁ, ও ভালো না বাসলে আমাকে নিয়ে কখনোই এমন অস্থিরতা দেখাতে পারতো না। হ্যাঁ পীযূষ, আমি তোমার উত্তর পেয়ে গেছি। শুধুমাত্র একটা সুযোগ, আমিও আমার মনের কথা তোমায় জানিয়ে দেব। এবার আমি তোমায় আর কখনো ভুল করেও ছেড়ে যাব না। আই প্রমিস পীযূষ। ততক্ষণে পীযূষ চিত্রাকে নিজের ফার্স্ট এইড বক্স থেকে বার্ন ক্রিমটি ভালো করে লাগিয়ে ওর দিকে তাকায়। চিত্রাকে এমন মোহনীয় দৃষ্টিতে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে মনে মনে আবার একটা হাসি দেয়। তারপর চিত্রার মুখের উপর ছড়িয়ে পড়া চুলগুলো আলতো হাতে কানের পিঠে গুজে দেয়। তারপর সফট ভয়েসে বলে, You are really so cute. You know, this look sweet you. চিত্রা পীযূষের কথায় লজ্জা পায়। তারপর পীযূষের হাত থেকে নিচের হাতটা ছাড়িয়ে দৌড়ে কেবিনের বাইরে চলে যায়। চিত্রার বেরিয়ে যাওয়া দেখে পীযূষ তৃপ্তির হাসি হাসে। আজ ভয়ে ভয়ে কলেজে এসেছে অনুশ্রী। মুখে মাস্ক লাগানো আর সারা মাথা দিয়ে গা দিয়ে ওড়না চাদরের মতো করে ঢাকা, যাতে করে সহজে তাকে কেউ চিনতে না পারে। প্রথম ক্লাস 3টে করার পর মাঝখানে একটি ক্লাস তার শুরু। চতুর্থ ক্লাসে ক্লাসরুম থেকে বেরিয়ে কলেজ গ্রাউন্ডে যেখানে লাল কৃষ্ণচূড়ার গাছ আছে তার নিচে পাতা বেঞ্চে বসে তিন্নি আর পলির সাথে আইসক্রিম খাচ্ছিল অনু। ঠিক এমন সময় এক বোঝা প্র্যাকটিক্যাল খাতা কোলের উপর ধুম করে এসে পড়ল। ভয়ে আউচ বলে মৃদু চিৎকার করে উঠল অনু। তারপর ভয়ে ভয়ে পিছনে ঘাড় ঘুরিয়ে দেখে ওর জমদূত পিছনে দাঁড়িয়ে আছে। অঙ্কুশ তার সন্ডা গন্ডাগুলো কিছুটা দূরে গাছের সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আর বেঞ্চের পিছনে রোশনি, টিনা আর সোনিয়া দাঁড়িয়ে। এদেরকে দেখে ভয়ে ভয়ে শুকনো ঢোক গিলল অনু। এদিকে ভয়ে হাত থেকে আইসক্রিম অনেক আগেই মাটিতে পড়ে গেছে। রোশনি অনুর মাথায় হাত দিয়ে ওড়নাটা নিচে ফেলে দিয়ে মাস্ক টেনে খুলে দিল মুখ থেকে। এই যে ঝিনুক মামুনি, কি ভেবেছো তুমি? ওড়না দিয়ে ঢেকে মাস্ক লাগিয়ে আসবে আর তোমাকে কেউ চিনতে পারবে না? বিগত 7 দিন কলেজে আসোনি কেন? এখন কি উত্তর দেবে অনুশ্রী? প্র্যাকটিক্যাল খাতাগুলো হাতে নিয়ে বসা থেকে উঠে দাঁড়ালো। আমতা আমতা করেও কোনো উত্তর দিতে পারল না। এদিকে টিনা বেঞ্চের পেছন থেকে হেঁটে এসে অনুর সামনে দাঁড়িয়ে তার ঘাড়ে কোনোই ঠেকিয়ে বলল, সেদিনের কাজ তো রয়ে গেছে বাকি। তারপরে তুমি যে কাজ করেছো, তোমাকে এমনি এমনি কিভাবে ছেড়ে দেই বলো? যাই বলো বাবা, হেভি সাহস আছে কিন্তু তোমার। একেবারে মারলে তো মারলে, চোখ বন্ধ থাকা অবস্থায় আমাদের বসতে মেরে দিলে। আই এম সরি, আমি ওনাকে দেখতে পাইনি। তাছাড়া আমি ইচ্ছে করে মারিনি। জানি না কিভাবে আমার হাত উড়ে গিয়েছিল। প্লিজ আমায় মাফ করে দিন। ছোট বোন ভেবে মাফ করে দিন প্লিজ। অনুর কান্না দেখে ওখানে দাঁড়ানোর সব কয়েকজন পৈশাসিক হয় তৃপ্তি পেল। তারপর টিনা একবার অঙ্কুশের দিকে তাকিয়ে পুনরায় অনুর দিকে তাকিয়ে বলল, তা বললে হয় বলো? তোমাকে যদি আজ শাস্তি না দিয়ে ছেড়ে দিই, তাহলে তো কলেজের কেউ আমাদেরকে মানবেই না।
তোমার তো একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার আছে, তাই না বলো? শোনো, এত কথা বাড়িয়ে লাভ নেই। এখানে মোট 14খানা প্র্যাকটিক্যাল খাতা আছে। আগামী 1 সপ্তাহের মধ্যে এই 14খানা প্র্যাকটিক্যাল খাতা তোমাকে লিখে শেষ করতে হবে। তোমাকে কন্টেন্ট আমরা সেন্ড করে দিব। নাও গেট রেডি টু ডু দিস। বলেই সবকটা ওখান থেকে চলে গেল। শুধু যাবার আগে তীক্ষ্ণ দৃষ্টিতে কয়েক সেকেন্ড নজর মেলালো অঙ্কুশ অনুর মধ্যে। বনুরে, তুই শেষ। এতগুলো খাতা কিভাবে কি করবি তুই? আক্ষেপের সুরে বলল পলি। এদিকে অনুর দু চোখ দিয়ে গঙ্গা যমুনা বয়ে চলেছে। এতগুলো খাতা ও করবে কিভাবে? এই মুহূর্তে ওর মরে যেতে ইচ্ছে করছে। যাই হোক, হার মানলে চলবে না। বড়মার কথা মনে এলো। তারপর চলে এলো ক্লাসে। বন্ধুদের সামনে গিয়ে সবার কাছে বলল, তোদের মধ্যে গুড হ্যান্ডরাইটিং কার কার, তারা হাত তোলো। প্রায় 15 জন হাত তুলল। অনু মনে মনে ভীষণ খুশি হয়ে তাদেরকে ডেকে বাইরে নিয়ে গিয়ে নিজের পরিস্থিতির কথা কেঁদে কুটে জানাতেই তারা প্রত্যেকে রাজি হলো অনুকে সাহায্য করতে, কারণ ওরা সবাই এই গ্যাংয়ের র্যাগিংয়ের শিকার। তারপর কন্টেন্ট সহ 15 জন খাতা ভাগাভাগি করে নিল। ঠিক হলো যে যতটা পারবে করবে, বাকি যারা ওয়েটিংয়ে আছে কেউ একজনের হাত ব্যথা হয়ে গেলে বা অসুবিধে হলে বাকিটা ওয়েটিংয়ে থাকা সে করে দেবে। অনু নিজের ক্লাসের বন্ধুদের প্রতি ভীষণভাবে আবেগপ্রবণ হয়ে প্রত্যেকে একসঙ্গে হাতে হাত মিলিয়ে নিজেদের একটা সেলফ গ্রুপ বানিয়ে ফেললো। হ্যাঁ, এটার খুব প্রয়োজন ছিল, কারণ এই ধরনের নোংরামোর হাত থেকে বাঁচতে হলে নিজেদেরও একটা গ্রুপের দরকার। না হলে যে কেউ এসে ওদের উপর হুকুম জারি করবে। আজকাল রুদ্র অনুকে চোখে হারায়। নতুন 4 কামরার বিরাট বিশাল বহুল ফ্ল্যাটে প্রিয়তমাকে নিয়ে রুদ্র তার নতুন সংসার পেতেছে। নিজের বেডরুম সাজিয়েছে তনু আর পাখির খুনসুটিময় ছবি দিয়ে। একটা রুম সম্পূর্ণ নীতির জন্য বরাদ্দ। সেখানে তার বিভিন্ন ছবি দিয়ে সাজানো, এমনকি রুমটা তার মনের মতো করে ডেকোরেট করা। বাকি দুটোর একটা পাখির খেলনা দিয়ে সাজানো আর অপরটি গেস্ট রুম। রৌদ্রের রুমের সামনে একটি বিশাল ব্যালকনি। ব্যালকনিটির উপরে ছাদ নেই, অজস্র ফুলের গাছ দিয়ে সাজানো, সাথে ছোট একটা সুইমিং পুল বানানো, যার পাড়ে সুন্দর করে বিভিন্ন বিদেশি পাতাবাহারের গাছ দিয়ে সাজানো। এই বিশাল ব্যালকনিটি 6th ফ্লোরের উপরে আর নেই, এবং ব্যালকনির ওপরে যে কটা ফ্লোর আছে তাদের একটারও জানলা এদিকে মুখ করে বানানো নেই। বলতে গেলে এই ব্যালকনিটি সম্পূর্ণ প্রাইভেট রুদ্রের জন্য, কারণ ও সেভাবেই এই বিল্ডিংটি ডিজাইন করেছিল। এই বিল্ডিংটি ও নিজের হাতে ডিজাইন করা আর বানানো। কাজের প্রচুর ব্যস্ততা, তা সত্ত্বেও খুনসুটিতে মেতে ওঠে তনু আর পাখির সাথে। আগের থেকে অনেক জড়তা ভাব কেটে গেছে তনুর। মাঝে মধ্যেই নিজের প্রেমিক রূপটি হঠাৎ করেই প্রকাশ করে ফেলে রুদ্র। আজ রুদ্র অফিসে যখন তখন রুদ্রের কথা মনে ভেবে মিটিমিটি হাসছিল তনু। বাড়িতে 3 জন সার্ভেন্ট, একজন পাখিকে দেখাশোনা করে, একজন ঘর পরিষ্কার করে, আর একজন শেফ। রান্নাবান্না এবং রান্নাঘরের টুকিটাকি ধোয়া মাজা গোছানো তার কাজ। পাখি তখন খেলায় মত্ত, আর এদিকে রুদ্রের চিন্তায় মগ্ন তনু। আজ সকালের কথা এক মনে ভেবে চলেছে সে। আজ সকালে তনু ঘুম থেকে উঠে স্নান করে কি মনে করে একটা সুতি লাল শাড়ি পরে ব্যালকনিতে দাঁড়িয়ে নিজের চুলগুলো টাওয়াল দিয়ে মুছছিল। ঠিক সেই সময় রুদ্র শাড়ির ফাঁক দিয়ে হাতটি দিয়ে তনুর মেয়েধীন ফর্সা পেটটি চেপে এক টানে নিজের উন্মুক্ত বুকের সাথে তনুর পিঠ ঠেকিয়ে কাঁধের উপর থেকে চুলগুলো সরিয়ে কানের কাছে ঠোঁট জোড়া ছুঁয়ে নেশালো কণ্ঠে বলে উঠল, Why are you forced me to kill myself? I can't control my feeling. বউ, আমি পাগল হয়ে যাচ্ছি মনে হয়। তোমাকে ভীষণ ভালোবাসতে ইচ্ছে করছে। ধীরে ধীরে তোমার নেশায় মাতাল হয়ে যাচ্ছি। বলেই নিজের ভেজা ওষ্ঠজোড়া দিয়ে গভীরভাবে ছুঁয়ে দিল গলার নরম ভাঁজে। সময় গড়ালো, গভীর হলো রুদ্রের দুহাতের বন্ধন। নরম কোমল উদর ছেড়ে হাতের কঠোর স্পর্শ গিয়ে পৌঁছল তনুর শরীরের একান্ত গোপন স্পর্শকাতর অঙ্গে। এক টানে নিচের দিকে তনুকে ঘুরিয়ে নিয়ে উদুম বক্ষে চেপে ধরল তনুর নরম কোমল কায়া। তখন রুদ্রের এক হাত তনুর ঢেউ খেলানো কোমরে আর এক হাত মাথার পেছনে খামচে ধরা চুলের ভাঁজে। ওষ্ঠের কঠিন বিচরণ তখন তনুর নরম গলার ভাঁজে। উন্মাদনার শীর্ষে যখন দুই তৃষ্ণার্ত কায়া, ঠিক সেই মুহূর্তে
মাম্মা বলে ঘুমের মাঝেই কেঁদে উঠল পাখি। চকিত ভ্রম কাটল দুজনের সেই মুহূর্তে, কিন্তু দুজনের শরীরেই উষ্ণতার ছড়াছড়ি। নেশায় পাগল রক্তবর্ণ চক্ষু নিয়ে অসহায়ভাবে তাকিয়ে রইল রৌদ্র তনুর পানে। এদিকে প্রেমিক পুরুষের ভালোবাসাময় পাগল করা স্পর্শে উন্মাদ হয়ে যাবার জোগাড় তনুর। জোরে জোরে শ্বাস নেবার ফলে সুডৌল বক্ষযুগল হাঁপড়ের ন্যায় ওঠানামা করছে তার। এরই মাঝে আবার পাখি মাম্মা বলে ঘুমের মাঝেই কেঁদে উঠল। তনু আর এক মুহূর্ত অপেক্ষা না করে ছুট লাগালো পাখির কাছে, আর রৌদ্র মুচকি হেসে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল। সেই ঘটনা মনে করে বারংবার নিজেকে আরশিতে দেখে চলেছে সে। বাদামি হলদে ত্বকে রক্তাভ চিহ্নগুলো নজরে আসতেই লজ্জারা দল বেঁধে ভিড় করছে হৃদয় জুড়ে। বক্ষস্থলের কম্পনে দিশেহারা সে কপাল জোড়ার গোলাপি আভা ছড়িয়ে দারুণ সৌন্দর্য সৃষ্টি করেছে। সেই কারণেই তো সার্ভেন্টগুলো সকাল থেকেই বারে বারে বলছে তাকে নাকি আজ মোহনীয় লাগছে দেখতে। ভাবতে ভাবতেই তনু স্বীয় হাতের কর্পুট দিয়ে ঢেকে ফেলল লজ্জায় রাঙা মুখ। মনে মনে বলল, নয়নে লাগিল নেশার, হৃদয়ে উঠিল প্রণয়ের উত্তল ঢেউ। বসন্তের রাঙা পলাশে সাজিয়েছে মোর মন আঙিনা, সেথায় পরশ এঁকেছে মোর পরম আপন কেউ। উফ বলে গা ইয়াইউপ বলে গো সালা। ফুল ভলিউমে গানটি বেজে চলেছে একটা বিশাল বড় হল রুমের মধ্যে। চারিদিকে লাল নীল হলুদ বাতির ঝলকানি চোখ ধাঁধিয়ে যাচ্ছে। চারপাশে ছোট ছোট পোশাক পরা মেয়েরা ডান্সে মত্ত। চারিদিকে সাদা ধোয়ার মাঝে মাঝে ঢেকে যাচ্ছে। হলরুমটি আর কোথাও না, কলকাতার একটি বিখ্যাত ডিস্কো বার। পাঁচতারা হোটেলের সঙ্গে যুক্ত এই ডিস্কোটি। বারে বসে একের পর এক পেক গলধকরণ করায় ব্যস্ত অঙ্কুশ। তার মাথায় ব্যান্ডেজ। জীবনে কোনো দিন কোনো কিছু চেয়ে পায়নি এমন কখনো হয়নি, বরং ও যা চেয়েছে এবং যা মনে ভেবেছে তার সঙ্গে সঙ্গে হাজির করেছে তার মা বাবা। বাবা প্রকাশ দেবনাথ একজন শিল্পপতি হওয়ার সাথে সাথে বড় মন্ত্রীও। মা শিল্পী দেবনাথ একজন নামকরা সমাজসেবিকা। উইমেন রাইটস নিয়ে প্রায়শই তাকে টিভির বড় বড় চ্যানেলে বক্তব্য রাখতে দেখা যায়। এমন দুজন মহান মানবীর একমাত্র পুত্র অঙ্কুশ দেবনাথ বেয়াদব, বদমেজাজি, নেশাখোর, লম্পট আর বিখ্যাত প্লে বয় হিসেবে পরিচিত। আজ জীবনে প্রথমবারের মতো কোনো কিছু চেয়ে তার হাতছাড়া হয়েছে। শুধু হাতছাড়াই নয়, আঘাতও পেয়েছে চরমভাবে, তাও আবার নিজেরই বন্ধু বান্ধবদের সামনে। মনের রাগ মেটাতে এই মুহূর্তে তাকে যে করেই হোক এই সুরা নামক বস্তুটিকে গলায় ঢালতেই হবে, নয়তো মাথা খারাপ হওয়ার জোগাড়। শালি, 2 পয়সার মেয়ে এত তেজ, এত বড় সাহস, তোকে মারলো। আর যাই বলিস বন্ধু, এই অপমানের প্রতিশোধ কিন্তু তোর নেওয়াই লাগবে। যা করবি ভেবে করিস, কিন্তু তোর বাবার মায়ের নাম কিন্তু এর সাথে জড়িত। ব্যাপারটা এমনভাবে প্ল্যান করবি যাতে সাপও মরে, লাঠিও ভাঙে। হাতে থাকা বিয়ারের বোতলটায় লাস্ট চুমুক দিয়ে রক্তলাল চক্ষু নিয়ে বিয়ারের বোতলটার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে ধরল। তারপর হিসিয়ে বলল অঙ্কুশ, তুমি কি জানো না বেবি, তোমার জন্য কি অপেক্ষা করছে? বড্ড ভুল করে ফেললে আমার গায়ে হাত তুলে। এই অঙ্কুশ দেবনাথ যে জিনিসটা চায় তাকে সে নিজের করেই ছাড়ে, বাই হুক অর বাই ক্রুক। তোমার জীবন আমি এমন নরক বানাবো, রাস্তার কুকুরও তোমার দিকে ফিরে তাকাবে না। অ্যান্ড দিস ইজ মাই চ্যালেঞ্জ। বলেই হা হা করে হাসতে লাগলো। আর ওর হাসির দিকে চেয়ে রইল মিহির, সৈকত আর বান্টি। প্রত্যেকের চোখেই ভয় আর বিস্ময়, কারণ ওরা জানে প্রকাশ দেবনাথ আর শিল্পী দেবনাথের ছেলে অঙ্কুশ দেবনাথ যেটা বলে সেটা করে ছাড়ে। আর একবার যখন বলেছে ওই মেয়ে জীবনও ধ্বংস করে ছাড়বে মানে ছাড়বেই। একদিন বা দুদিনে ওর প্রতিশোধ মিটবে না, এর জন্যে হয়তো সারা জীবন ভুগতে হতে পারে মেয়েটিকে। আজ কলেজ থেকে বাড়িতে ফিরেই তো অনুশ্রীর ঘরে দরজা লাগিয়ে ওয়াশরুমে গিয়ে কেঁদে ফেলেছে। ভয়ে তার প্রাণ পাখি বেরিয়ে যাওয়ার জোগাড়। কি করবে এখন ও? নয়ন জলে ভেসে ঈশ্বরের কাছে কাকুতি জানালো, হে ঈশ্বর, হে পরম দয়াময়, আর কত সহ্য করব আমি? এতদিন ধরে শাস্তি ভোগ করলাম বিনা দোষে। নিজের সম্ভ্রম কি আর বাঁচাতে পারবো না? হয় তুমি আমার রক্ষা করো, না হয় আমার প্রাণে মেরে ফেলো। তবুও নিজের সর্বভ্রম হারিয়ে বাঁচতে চাই না। কেন এত রূপ রং দিয়েছ তুমি আমায়, যেখানে প্রতি পথে পথে শত্রু বাড়ে?
হয় তুমি এই রূপ রং ফিরিয়ে নাও, নয়তো নয়তো এর রক্ষক পাঠাও। আর পারছি না আমি, ঈশ্বর, আমি আর পারছি না। ঈশ্বরের কাছে হৃদয় ঢেলে আকুতি জানিয়ে মনে করতে লাগলো আজকের সেই দুর্ঘটনাটি যা তার জীবনকে এই মুহূর্তে আবারও সেই অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। বিগত প্রায় 1 মাস ধরে নানাভাবে টর্চার করছিল অঙ্কুশ আর তার গ্যাং। প্র্যাকটিক্যাল খাতাগুলো 1 সপ্তাহের জায়গায় 4 দিনে কমপ্লিট করে দেওয়ায় তাদের আবদারের চাহিদা বাড়তে লাগলো। কখনো তাদের জন্য খাবার রান্না করা, আবার কখনো তাদের সাথে করে নিয়ে আসা গাড়িগুলো ধুয়ে পরিষ্কার করা, আবার কখনো তাদের সেবা শুশ্রূষা করা, এরকম নানাবিধ টর্চার করে যাচ্ছিল অনুর ওপর। না পেরে একদিন প্রিন্সিপালের কাছে নালিশ করতেই তিনি সম্পূর্ণ হাত উঁচু করে দিলেন। অনুশ্রী তখনও থামলো না, উপায় খুঁজতে লাগলো এই অত্যাচারের হাত থেকে বাঁচার। তারপর সিনিয়র এক দাদার কাছে খবর পেল অঙ্কুশের মা নাকি একজন সমাজ সেবিকা, উইমেন রাইটস নিয়ে অনেক বক্তব্যও দেন। তার কাছে গেলে হয়তো কিছু সমাধান মিলবে। একদিন পলি আর তিন্নির সাথে মিলে ঠিক করলো অঙ্কুশের মায়ের অফিসে যেয়ে দেখা করবে আর এই বিষয়ে নালিশ জানাবে। হলেও তাই, পলি আর তিন্নিকে সাথে নিয়ে কয়েকদিন আগে শ্রীমতী শিল্পী দেবনাথের অফিসে যায়। তারপর সেখানে গিয়ে অঙ্কুশের নামে নালিশ করে। তিনি ধ্যান দিয়ে নিজের ছেলের কীর্তিকলাপ শোনেন আর আশ্বস্ত করেন যে অঙ্কুশ আর ভবিষ্যতে এমন কোনো কিচ্ছু করবে না। তারা যেন নিশ্চিন্তে বাড়ি ফিরে যায়। এই কটা দিন বেশ মনের সুখেই বাড়ি থেকে কলেজ যাতায়াত করেছে অনু। অঙ্কুশ এই কদিন আর ডিস্টার্ব করেনি ওকে, এমনকি ওর দলের একটা ছেলে মেয়েও ওর দিকে খারাপ নজরে তাকায়নি। একটা থ্রেট পর্যন্ত আসেনি ওর নামে। কিন্তু কে জানতো আজ এমন কিছু একটা হবে। আজ কলেজের নবীন বরণ অনুষ্ঠান ছিল, যেখানে শাড়ি পরে আসাটা বাধ্যতামূলক ছিল। পরিকল্পনা অনুযায়ী বান্ধবীদের সাথে ম্যাচিং করে ডিপ রেড কালারের ব্লাউজের সঙ্গে শ্যাওলা গ্রিন কালারের হ্যান্ডলুম শাড়ি, সেই সাথে ম্যাচিং ইয়াররিংস ও হালকা কোকড়ানো সিল্কি লেডিস ব্রাউন কোমর ছাড়া চুলগুলো ছেড়ে ঘাড়ের এক পাশে দিয়ে আর এক পাশে ক্লিপের সাহায্যে লাল চারবেরা ফুল লাগিয়ে সাজিয়েছিল সে নিজেকে। এইরকম সাজের প্ল্যানটা অবশ্য ওদের ক্লাসের প্রত্যেকটা মেয়েরই ছিল, শুধু শাড়ির রং আলাদা আলাদা হবে এটাই ছিল সবার ডিসিশন। তো প্ল্যান অনুযায়ী প্রত্যেকে সেজে কলেজে আসে। অনুষ্ঠান চলতে থাকে দফায় দফায়। একসময় ওয়াশরুম যাওয়ার প্রয়োজনীয়তা অনুভব করলে ওদেরকে বসতে বলে ওয়াশরুমে আসে অনু। ওয়াশরুম থেকে বেরিয়ে করিডোর ধরে আসার সময় হঠাৎ কেউ একজন ওকে হ্যাচকা টান দিয়ে ফাঁকা ক্লাসরুমের মধ্যে দরজা আটকে দেয়। ঘটনাটি এতটাই তাড়াতাড়ি হয় যে চিৎকার করেও কাউকে ডাকার সময় পায় না। এদিকে ফুল ভলিউমে চারিদিকে মাইকের শব্দ। সেখানে কি অনুর এই সামান্য চিৎকার কারোর কানে পৌঁছানোর কথা? নয়তো ফাঁকা ক্লাসরুমে এনে অনুকে কেউ একজন টেনে হিঁচড়ে ছুঁড়ে মারে ফ্লোরে। তারপর অনুকে এক হাত দিয়ে হ্যাচকা টান দিয়ে দাঁড় করায়। অনু দাঁড়িয়ে সামনে তাকাতেই দেখে অঙ্কুশ তার সামনে দাঁড়িয়ে, আর সেই ফাঁকা ক্লাসরুমের মধ্যে ওরই কয়েকজন ছেলে বন্ধুরা সব বেঞ্চের ওপর বসে আছে। এতগুলো ছেলেকে দেখে তাদের উদ্দেশ্যে বুঝতে এক মুহূর্ত দেরি লাগে না অনুর। তারপর হঠাৎ বুঝতে পারে অঙ্কুশ নামের ছেলেটি ওর দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে আছে। হঠাৎ কিছু কথা কানে আসতেই হাত পা জমে যায় ভয়ে অনুর। কি ভেবেছিলে আমার মাকে নালিশ করে প্রিন্সিপালকে জানিয়ে আমাকে তোমার পেছন থেকে ছাড়াতে পারবে? কখনোই না। এতদিন তো আমি তোমার সাথে গেম খেলছিলাম বেবি, এখন সিরিয়াসলি তোমার শাস্তি হবে। ভয় পেয়ে যায় অনু, দু চোখ দিয়ে গড়িয়ে পড়ে নোনা জল। এই মুহূর্তে যেভাবেই হোক এই শয়তানগুলোর হাত থেকে নিজের সম্ভ্রম বাঁচানোটাই অনুর মুখ্য উদ্দেশ্য হয়ে দাঁড়ায়। হাত জোর করে অঙ্কুশের সামনে বলতে থাকে, ক্ষমা করে দিন দাদা, আর কখনো আপনার সামনে আসবো না আমি। দরকার হলে এই কলেজ ছেড়ে, এই শহর ছেড়ে চলে যাব, তবুও আমায় ছেড়ে দিন, যেতে দিন আমায়। অনুর কথায় হো হো করে হেসে ওঠে অঙ্কুশ সহ ওর চামচাগুলো, যেন মজার কোনো কথা বলেছে ও। হাসতে হাসতে এক প্রকার লুটিয়ে পড়ে অঙ্কুশ। অঙ্কুশের হাত থেকে বাঁচতে দৌড়ে গিয়ে দরজা খোলার চেষ্টা করে অনু, কিন্তু তার আগেই অঙ্কুশ গিয়ে থামিয়ে দেয়। তারপর 2 হাত চেপে দেওয়ালের সঙ্গে আটকে ধরে অনুকে। ওহ, স্ট্রবেরি লাগছে একদম তোমাকে বেবি। ইউনো, প্রথম দিন যেদিন তোমাকে দেখেছিলাম একদম গাইয়া ভূত লাগছিল। তারপর ধীরে ধীরে মজা করা শুরু করলাম, তখনও তোমায় গাইয়া ভূতই লেগেছে। তারপর
প্রিন্সিপাল আমার মায়ের কাছে নালিশ করায় তোমার সাহস থেকে অবাক হয়েছিলাম। ভেবেছিলাম অন্যভাবে শাস্তি দিব। তবে আজ যখন এই শাড়ি পরে হট লুকে কলেজে ঢুকলে, ও আমি জাস্ট পাগল হয়ে গেলাম। রাইট গাইজ, তাই তোমার শাস্তি আমি আমারটা স্টাইলেই দিব, একদম কিলার স্টাইল। বলেই ডান হাতে তর্জনী দিয়ে অনুর বাম গালকে বিচ্ছিন্নভাবে স্লাইড করে দিল। এমন বিচ্ছিরি স্পর্শে তনুর গা গুলিয়ে উঠল ঘৃণায়। মাসখানেক আগের সেই নোংরা স্মৃতি মানুষপটে জেগে উঠল। দু চোখে ভিড় করলো অশ্রু দানারা। তারপর অনুর কানের পাশে মুখ লাগিয়ে ধীরে ধীরে বলল অঙ্কুশ, ইউ আর সো হট বেবি। জানো তোমার কোমর কত সুন্দর, একদম মালাই। উফ, এই শাড়িটা পার সরিয়ে গিয়ে যখন তোমার কোমরটা দেখা যাচ্ছিল না, ও নিজেকে জাস্ট সামলাতে পারছিলাম না। মনে হচ্ছিল ওটা আমার চাই, যেভাবেই হোক আমার চাই। অঙ্কুশের কথায় রাগে অনুর গা কাঁপতে শুরু করলো। ছি, এই শয়তানের বাচ্চাগুলো নারীকে শুধু তার দেহ দিয়েই চলে। এই দেহ যে একটা নারীর সম্ভ্রম, তার পরিবারের মান সম্মান, এগুলো এদের কাছে কোনো দামই রাখে না। কে বলবে একজন সমাজসেবিকার ছেলে এই অঙ্কুশ, যার মা টিভির বড় বড় চ্যানেলগুলোতে গলা ফাটিয়ে বেড়ায় নারী নিরাপত্তায়, নারীর মান সম্মান এসব বিষয় নিয়ে, আর তারই ছেলে আজকে একটা মেয়ের সামনে দাঁড়িয়ে এহেন কুরুচিকর কথাবার্তা নির্দ্বিধায় বলে চলেছে। ছি, জানাতে ইচ্ছে করলো তার মায়ের শিক্ষাকে। আবার কর্ণগোচর হলো অঙ্কুশের কথা। সো বেবি, তোমার শাস্তি হলো আমাকে খুশি করা। খুশি করা মানে বোঝো তো, তোমার সেই সুন্দর যৌবন দিয়ে আমাকে তুষ্ট করা। বলেই অনুর সাথে জবরদস্তি করতে শুরু করে দিল। আর এদিকে ওর বন্ধুগুলো বসে চেয়ার আপ করতে লাগলো অঙ্কুশকে। অনুকে ধাক্কা দিয়ে পুনরায় ফ্লোরে ফেলে দিল। অনু বাঁচার জন্যে পেছনে সরতে সরতে দরজার সঙ্গে লেগে গেল একদম। কেঁদে টুকরে উঠল। এক হ্যাচকা টান দিয়ে অঙ্কুশ অনুর শাড়ির পিন খুলে দিল। ঝুরঝুর করে খুলে পড়ল পিনাপ থেকে শাড়ির আঁচল। সাথে সাথে এক পা দিয়ে চেপে ধরলো ঘাড়ের সাথে শাড়ির অংশ। ভয়ে হাতড়াতে লাগলো আশপাশ। এই সময় যখন অঙ্কুশ তার মুখ এগিয়ে নিয়ে আসছে তনুর দিকে, ঠিক তখনই হাতের মধ্যে কিছু একটা কাঠের টুকরোটির জোরে বাড়ি খেয়ে অঙ্কুশ মাথায় হাত দিয়ে ছিটকে পড়ল দূরে। আর ওর এই অবস্থা দেখে ওর বন্ধুগুলো তড়িঘড়ি বেঞ্চ থেকে নেমে এসে ধরলো। এই সুযোগে অনু উঠে ফট করে দরজার ছিটকিনি খুলে ছুট লাগালো বাইরে। কোনো দিকে না তাকিয়ে ছুটতে ছুটতে কলেজের গেট দিয়ে বেরিয়ে রিক্সা নিয়ে চলে আসলো বাড়িতে। রুদ্রের আদরে সিক্ত হয়েছে তনু। না, ছাড় দেয়নি রুদ্র তনুকে। প্রেয়সীর উন্মাদনা নিজের চোখে দেখেছিল রুদ্র সেদিন। অফিস থেকে ফিরেই সেদিনই প্রেয়সীকে আপন করে নিয়েছে। আজ প্রায় মাস পূর্ণ হতে চলল দিল্লির বাড়িতে তনু, রুদ্র আর তাদের ছোট্ট পাখি আছে। রুদ্র প্রতিটি মুহূর্তে তনুকে ভালোবাসায় মুড়ে রাখে, আর তনুও রুদ্রকে নিজের সর্বস্ব উজাড় করে ভালোবাসে। পাখি আজকাল আধো আধো কথার বুলি ছুঁড়ে দিয়ে সমস্ত সময় মাতিয়ে রাখে তনুকে। ঈশ্বরের কাছে তনু শুধু একটাই জিনিস প্রার্থনা করে, তার এই ভরা সংসারে যেন কারো নজর না লাগে। ওই গো নীলিমা, তোমার গোছানো হলো? আর কতক্ষণ লাগবে তোমার? হাতে বড় বড় দুটো ব্যাগ নিয়ে গেটের বাইরে দাঁড়িয়ে হাঁক দিচ্ছেন সনাতন। আজ তিনি সপরিবারে মেয়ের শ্বশুর বাড়িতে চলেছেন। বিগত 1 মাস ধরে 2 মেয়ের একজনও বাড়িতে নেই। মেয়েদের চিন্তায় সনাতন আর নীলিমার রাতের ঘুম গায়েব হয়েছে। এখন এই মুহূর্তে না দেখতে পারলে মনের শান্তি পাচ্ছেন না। যদিও বড় মেয়ে জামাই এই মুহূর্তে দিল্লিতে আছে সেটা তারা জানেন, কিন্তু ছোট মেয়ে এই মুহূর্তে বিয়াই বাড়িতে, তার সঙ্গে তো দেখা করাই যায়। তাই তো বিগত 3 দিন আগে যখন রোদ্দুরবাবু আর সরোজিনী খুব করে রিকোয়েস্ট করলেন কলকাতা আসার জন্য, তখন এক বাক্যে মেনে নিয়েছেন তাদের কথা। এই তো আমার হয়ে গেছে, বিপুলটা কোথায় গেল? বলেই আশেপাশে নজর বোলাতে লাগলেন। সনাতন ব্যাগপত্রের মধ্যে কিছু খোঁজাখুঁজি করতে করতে বললেন, বলছি, বিয়ে বাড়ির জন্য যে উপহারগুলো কিনেছি সেগুলো ঠিকঠাক করে গুছিয়ে নিয়েছো তো? হ্যাঁ নিয়েছি রে বাবা। এই এক প্রশ্ন তুই সকাল থেকে কবার করছো বলো তো? আরে তুমি বুঝতে পারছো না, প্রথমবার বিয়ে বাড়ি যাচ্ছি। সব কিছু ঠিকঠাক নিয়েছি কিনা খোঁজ নিতে হবে না? যদি রাস্তায় গিয়ে মনে পড়ে কিছু ভুল করে রেখে এসেছি তখন?
কাল থেকে এই পর্যন্ত 5বার চেক করা হয়ে গেছে আমার। তোমার বেআইনের রেশন, জামদানি, বেআইনের বড় বৌমার পিওর রেশনের শাড়ি, আর বেআইয়ের শুভ্র বাবার জন্য রেশমের পাঞ্জাবি সব গুছিয়ে নিয়েছি। আর কিছু বাকি আছে? থাকলে বলো, সেটাও তুলে নিচ্ছি। মানে না, আর কিছু তুলতে হবে না। ওই বলছিলাম কি, মানে আমার অনুমায়ের জন্য যা যা লাগবে সেগুলো তুলে নিয়েছো তো? এই নাও ধরো, এতে তোমার ছোট মেয়ের জিনিস আছে। গাড়ি দাঁড় করানো আছে, তাড়াতাড়ি চলো। এদিকে স্বামীর যাওয়ার দিকে তাকিয়ে নীলিমা ঘরের দরজা টেনে তালা লাগালেন। তারপর এগোলেন গাড়ির দিকে। গাড়িতে কাছে গিয়ে দেখেন বিপুল ড্রাইভারের পাশের সিটটা আগে ভাগেই দখল করে বসে আছে। সেদিকে তাকিয়ে একগাল হাসলেন নীলিমা। দিদি বাড়ি যাওয়ার নাম শুনে ছেলেটা 3 দিন আগে থেকেই খাওয়া ঘুম ত্যাগ করেছে। কিছু সময় পর রওনা দিলেন কলকাতায় মেয়ে বাড়ির উদ্দেশ্যে। দেখেছো মিমি, তোমাকে আগে বলেছিলাম এই মেয়ে মারাত্মক ধূর্ত। তোমাকে টুপি পরিয়ে কেমন করে রুদ্রের সঙ্গে ঘনিষ্ঠতা বানিয়ে নিয়েছে। আমার ফ্রেন্ড ছবিগুলো না পাঠালে তুমি তো আমার কথা বিশ্বাসই করছিলে না। এরপর দেখবে কোনো একদিন প্রেগনেন্ট হয়ে বলবে সে তো তার কথার খেলাপ করেনি। সুপ্রিয়া দেবী রাগে ফুঁসিয়ে উঠলেন। দৃষ্টি তার এই মুহূর্তে সামনে থাকা টি টেবিলের উপর রাখা ছবিগুলিতে আবদ্ধ। সুপ্রিয়া দেবীকে রেগে যেতে দেখে তানিয়া আবার বলল, আমি ভাবছি রুদ্রকে তাহলে নীতিদিকে ভুলে গেল। এ বাবা, এখন পাখির কি হবে? এই মেয়ে যদি পাখির কোনো ক্ষতি করে দেয়? তুই চুপ করবি তানিয়া। মায়ের কানে বিষ ঢালা বন্ধ কর। সে যেভাবে তুই মায়ের কানে বিষ ঢালছিস, তুই কি জানিস সেটা একটা অন্যায় কাজ? ওরা স্বামী স্ত্রী, ভাব ভালোবাসা হওয়াটা স্বাভাবিক নয় কি? আর মা, এদিকে দিদিকে ধোকা দেওয়ার মতো কি কাজ করছো রুদ্রদা? দিদি কি বেঁচে আছে? নেই। তাহলে ওই মানুষটি কাকে নিয়ে বাঁচবে? তার কি ভালো থাকার অধিকার নেই? কাউকে ভালোবাসা, কারোর ভালোবাসা পাওয়ার কোনো অধিকার নেই? তার উপরে তুমি তনুশ্রীকে শর্ত দিয়ে রেখেছো যে সে কোনোদিন রুদ্রের সন্তানের গর্ভে ধারণ করতে না পারে। আর এখনও চাইছো তার স্বামী স্ত্রীর মতো নর্মাল লাইফ টুকু লিড করবে না? এত নিম্ন রুচির চিন্তাভাবনা তোমার কিভাবে হতে পারে মা? দেখো তানিয়া, তুই রুদ্রদাকে পছন্দ করিস, ঠিক আছে, মেনে নিলাম। কিন্তু রুদ্রদা তোকে কোনোদিনও সে নজরে দেখেনি, এমনকি পাখিও তোকে মেনে নিতে পারেনি। শোন, এখনও সময় আছে, নিজেকে বদলা। মায়ের কানে বিষ না ঢেলে নিজের চরকায় তেল দে। 28 বছর বয়স তোর, এবার একটা ভালো পাত্র দেখে বিয়ে করে নে। আর যদি বিয়ে করতে ইচ্ছে না করে তাহলে সন্ন্যাস গ্রহণ কর, আর নয়তো কর্মজীবনে প্রবেশ কর, নিজের লাইফ সেটেল কর। তবুও দয়া করে আমার মায়ের পিছন ছেড়ে দে। এতগুলো কড়া কথা শুনে তানিয়া মুহূর্তেই জমে গেল। রাগে মুখশ্রী লাল হয়ে উঠল, তবুও মুখে কিচ্ছু বলল না। তারপর কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ করে ওঠে। আসছি মিমি, ভালো থেকো। বলেই হনহন করে বাড়ি থেকে বেরিয়ে গেল। তানিয়ার চলে যাওয়া দেখে রাগে ফেটে পড়ল সুপ্রিয়া দেবী। পীযূষের চোখের দিকে তাকিয়ে চিৎকার করে বললেন, এই, তোর ওই মেয়ের প্রতি এত টান কেন বলতো? তোর উপরেও কি জাদুটোনা করেছে নাকি ওই মেয়ে? জাস্ট শাট আপ মা। তুমি অন্ধ হয়ে গেছো, হিংসায় অন্ধ হয়ে গেছো তুমি। তার থেকে বড় কথা হলো, নিজের মেয়ের জায়গায় তানিয়াকে বসিয়ে তাকে রুদ্রের স্ত্রী করার যে চিন্তাভাবনা নিয়েছ, তার সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত তোমার। তুমি নিজের চোখ খুলে দেখতে চাইছো না যে পাখির জন্য মা হিসাবে তনুর চেয়ে আর কেউ বেটার অপশন হতেই পারে না। ও তাই বুঝি? কেন, আমার তানের মধ্যে কি কম ছিল? সেও তার নিজের ভাগ্নিকে মেয়ের চোখে দেখে, সে কি পারতো না পাখিকে মায়ের স্নেহ দিতে? না, পারতো না। নিশ্চয়ই কারণটা জানতে চাইবে। কারণটা হলো তোমার বোনের মেয়ে একটা স্বার্থপর। তানিয়া শুধুমাত্র রুদ্রকে চায়, পাখির প্রতি তার কোনো টান নেই। যদি টান থাকতো তাহলে রুদ্র আর তনুর খবর না দিয়ে সবসময় পাখির খোঁজ খবর রাখতো। তাছাড়া তোমার বোনের মেয়ে একটা সাইকো, তা তুমি কি ভুলে গেছো? দিদির বিয়ের দিন কেমন করে রুদ্রদার সঙ্গে বিয়ে করবে বলে সুইসাইড কমিট করতে গিয়েছিল। তারপর সবাই বাঁচাতে গেলে বলেছিল নীতি দিদিকে বাদ দিয়ে বউয়ের জায়গায় ওকে বসাতে হবে, নয়তো ও নিজেকে শেষ করে দিবে। কত কষ্ট করে বোকা বানিয়ে ওকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছিল, তোমার মনে আছে? এত তাড়াতাড়ি ভুলে গেলে সব কিছু? পুরনো স্মৃতি মনে আসায় মুখটা গম্ভীর হয়ে উঠল সুপ্রিয়া দেবীর।
মনের মধ্যে কাঁটা দিয়ে উঠল একটি ভাবনা, তাহলে কি সত্যিই তিনি ভুল করলেন? নিজের বঞ্চির কথায় বিশ্বাস করাটা সত্যিই কি ওনার ভুল হয়েছে? তবুও তর্কের খাতিরে নিজের বিশ্বাসকে জেতানোর আশায় কিছু অদ্ভুত যুক্তি দাঁড় করালেন। তখন তানিয়া ছেলে মানুষ ছিল, প্রথম বয়সের আবেগ, তাই হয়তো এমন ভুল করে ফেলেছিল তখন। তাই বলে এখনও যে সে ওই রকম আছে তা কিন্তু ভাবাটা তোমার ভুল। ওর চোখে আমি পাখি আর রুদ্রের জন্য ভালোবাসা দেখেছি। ভুল দেখছো তুমি মা, একদম ভুল দেখছো। ওই যে বললাম তুমি অন্ধ হয়ে গেছো, আর অন্ধরা কখনো সঠিক জিনিস দেখতে পায় না। তানিয়ার চোখে আমি কখনোই রুদ্রের প্রতি ভালোবাসা দেখিনি, আর না পাখির প্রতি। আমি শুধু রুদ্রকে পাওয়ার নেশা দেখেছি ওর চোখে, যে নেশায় ও দিনের দিন পাগল হয়ে উঠেছে। এখনও সময় আছে মা, শুধরে যাও, পরে তোমার এর জন্য প্রচুর পস্তাতে হতে পারে। বলেই হনহন করে বেরিয়ে গেল অফিসের উদ্দেশ্যে পীযূষ। পেছনে রেখে গেল চিন্তার সাগরে ডুবন্ত সুপ্রিয়া দেবীকে। আজ বাবা মা আছে শুনে মনে মনে ভীষণ খুশি হলেও অনুর মনে সেই আনন্দের বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে না। বিগত দিনের ঘটনায় ট্রমাটাইজ হয়ে পড়েছে মেয়েটি। কলেজে যাওয়া বন্ধু বান্ধবদের সঙ্গে কন্ট্যাক্ট করা, এমনকি প্রয়োজনের অতিরিক্ত কথা বলাও বন্ধ করে দিয়েছে। শুভ্র, সরোজিনীর উত্তরবাবু কারোরই চঞ্চল অনুর এই চাঞ্চল্যহীন শান্ত স্বভাব একদমই ভালো লাগছে না। যে মেয়ে অনর্গল কথা বলে বাড়ির সবাইকে মাতিয়ে রাখে, সেই মেয়ে আজ বিগত কয়েকদিন ধরে পুরো চুপ হয়ে গেছে। সরোজিনী দেবীর মনে ভয় জেঁকে বসেছে। আজ সনাতন আর নীলিমা আসছেন। তারা অবশ্য মেয়ের এমন দুর্ঘটনার খবর জানেন না। এসে যদি মেয়ের এমন গোমরা মুখ দেখেন, তাহলে মনে মনে অনেক কিছু আঁচ করে ফেলবেন। তারপর সত্যিটা জানাজানি হলে হয়তো আর কলকাতায় থাকতে দেবেন না। তারপর যত তাড়াতাড়ি সম্ভব বিবাহের ব্যবস্থা করবেন। মেয়েটার জীবনে আগে বাড়ার স্বপ্নটা ধ্বংস হয়ে গিয়েছে। ভাবতেই সরোজিনী দুঃখের ভিতর মোচড় দিয়ে উঠল। অনুশ্রীর পাশে বসে তার মাথায় হাত বুলিয়ে বললেন, এভাবে মনমরা হয়ে বসে থাকলে চলবে? জীবনে এমন কত দুর্ঘটনা হবে, প্রতিবার তোমাকে ভেঙে গড়িয়ে শেষ করে দিয়ে যাবে। তবে তুমি যদি তাদের সাথে নিজের আত্মবিশ্বাসকে গুড়িয়ে যেতে দাও, তাহলে তোমার অস্তিত্ব বিলীন হয়ে যাবে। তোমাকে শক্ত হতে হবে অনুমা। এভাবে নিজের আত্মবিশ্বাসকে হারিয়ে যেতে দিও না। যতবার ভাঙবে ততবার নিজেকে গড়বে, তবেই নিজের অস্তিত্বকে এই সমাজে টিকিয়ে রাখতে সক্ষম হবে তুমি। কারণ ভাঙা গড়ার আরেক নামই জীবন। আমি চেষ্টা করব বর্মা, আমাকে আরেকটু সময় দাও প্লিজ। আজ তোর বাবা মা আসছে, তারা যদি জানতে পারেন তাহলে কিন্তু খুব কষ্ট পাবেন। আমি তাদের সামনে স্বাভাবিক থাকার সমস্ত রকম চেষ্টা করব বর্মা। তুমি প্লিজ একটু খেয়াল রেখো, যাতে করে তারা কিছু জানতে না পারে। জানলে আমায় এখান থেকে নিয়ে যাবে, আর পড়াশোনা করতে দেবে না। এখানে আসা নিয়ে বাবার অনেক অমত ছিল, শুধুমাত্র রুদ্র দাদা ভাইয়ের কথা ফেলতে পারেনি বলে আমাকে এখানে আসতে দিয়েছে। সরোজিনী বুঝলেন অনুর মনের মধ্যে ঠিক কতটা তোলপাড় চলছে। বিশ্বাস অবিশ্বাসের টানাপোড়েনের মাঝখানে দাঁড়িয়ে এই মুহূর্তে ওকে কারো সঙ্গ খুব প্রয়োজন, যে কিনা বন্ধু হয়ে সব সময় ওকে সাপোর্ট করবে, ওকে প্রেরণা যোগাবে। অনেকক্ষণ ভাবলেন মনে মনে কাকে অনুর সাথে কথা বলানো চাই। হঠাৎ করে পীযূষের কথা মাথায় এলো। ছেলেটি মারাত্মক বুদ্ধিমান, চমৎকার ব্যক্তিত্ব তার, মানুষের সাথে সহজে মিশে যাওয়ার ক্ষমতাও রয়েছে তার মাঝে। মনে মনে সিদ্ধান্ত নিলেন এই চার দেওয়ালের মাঝে মেয়েটিকে আর থাকতে দেবেন না। পীযূষকে বলবেন যেন কিছু সময় বার করে অনুর সাথে কাটায়, তাতে করে মেয়েটির ভালো কাউন্সিলিং হবে। পরপর দুটো দুর্ঘটনায় তৈরি হওয়া ট্রমা থেকে সহজে বেরিয়ে আসতে পারবে। ব্যাপারটি সম্পর্কে শুভ্র আর রোদ্দুরবাবুর সঙ্গে আলোচনা করলেন এক ফাঁকে। তারাও সম্মতি জানালো এই ব্যাপারে। শুভ্র এই ব্যাপারটি পীযূষের সঙ্গে শেয়ার করতেই সে তৎক্ষণাৎ রাজি হয়ে গেল। 3 দিনের জম্পেস্ট আদর যত্ন পাওয়ার পর চতুর্থ দিন এক প্রকার জোর করেই বেয়াই বাড়ি থেকে আশ্রয়ে রওনা দিয়েছেন সনাতন আর নীলিমা। রোদ্দুর বাবুরা জোর করেও আর আটকে রাখতে পারেননি তাদের। এদিকে সরোজিনীর প্রচেষ্টায় অনু এই 3টে দিন অনেক স্বাভাবিক থাকার নাটক চালিয়ে গেছে প্রাণপণে, কিন্তু দিন শেষে বারবার হাঁপিয়ে উঠেছে।
অপরদিকে চন্দনা আর মেঘনাকেও শুভ্র খুবই কঠোরভাবে শাসিয়ে রেখেছিল যাতে অনুর ব্যাপারে কোনো কথা তাদের সামনে তোলা না হয়। যদি দুই বোনের কেউ এ বিষয়ে টু শব্দটি করে তাহলে শুভ্র ভুলে যাবে তাদের মধ্যেকার সম্পর্কটি। তাই একেবারে মুখে কুলুপ এঁটে বসেছিল দুই বোন। এদিকে অনুর চুপ থাকার বিষয়টি আর কারো চোখে না পড়লেও নীলিমার চোখে ঠিকই পড়েছিল। হাজার হোক মায়ের চোখ তো। এই রাগঢাক না রেখে সনাতনকে সরাসরি প্রশ্ন করে বসলেন। অনুকে তোমার স্বাভাবিক লেগেছে? হঠাৎ এ প্রশ্ন করছো কেন? অস্বাভাবিক লাগার কি আছে? না মানে কেমন যেন মনে হলো মেয়েটা আগের থেকে অনেক বেশি চুপচাপ শান্ত হয়ে গেছে। আমার কোল ছাড়া মেয়েটা একটা দিনও ঘুমাতে পারেনি। সে কিনা আমার সাথে শুতেও চাইলো না, আর কথাবার্তাও বলছে খুব কম। ব্যাপারটা অস্বাভাবিক নয় কি? তুমি বেশি বেশি ভাবছো নীলিমা। মেয়ে কি এখন ছোট আছে যে তোমার কোলে গিয়ে শোবে? আর তাছাড়া ওখানে ওর দিদির শ্বশুর বাড়িতে থাকে, সেখানে গিয়ে সে লম্পঝম্প দুরন্তমনা করতে পারে? মানানসই লাগবে সেটা? আর তাছাড়া পড়াশোনার কত চাপ বলো তো। ইংরেজি সাবজেক্ট নিয়ে পড়ার কি যায় তাই ব্যাপার। অযথা নিজেও চিন্তা করছো আর আমাকেও ভাবাচ্ছ। এজন্যই বলে মেয়ে মানুষ একটু বেশিই বোঝে। সনাতনের ঠান্ডা ভাষায় করা অপমানটি নীলিমার খুব সম্মানে লাগলো, তাই ভুলেও আরেকটু শব্দ করলো না। নীলিমা সনাতন রওনা দেবার কিছুক্ষণ পর হাজির হয় পীযূষ সেনগুপ্ত হাউসে। অনেক রিকোয়েস্ট করে সরোজিনী অনুকে রাজি করিয়েছেন পীযূষের সাথে বাইরে যেতে, তাই নিজের হাতে এলোমেলো অনুকে সুন্দর করে সাজিয়ে তৈরি করে দিয়েছেন। রুম থেকে বেরোতেই পীযূষ পলকহীন নেত্রে চেয়ে রইল এক নীলাম্বরী শুভ্র কন্যার মুখপানে, যার বাঁকাধের উপর দিয়ে মোটা বিনুনিটি অবহেলায় ঝুলছে। কানে শোভা পাচ্ছে রাজকীয় নীলবর্ণের কুন্দন ঝুমকোটি, চোখে কাজল আর গোলাপি বর্ণ, ওষ্ঠে রাজ্যের মায়া। দুহাতে ছড়িয়ে আছে রিনিঝিনি বাজতে থাকা রাজকীয় নীল বর্ণের কাচের চুড়িগুলো। রাজকীয় নীল বর্ণের সালোয়ার কামিজ দোপাট্টা পরনে তার। অষ্টাদশী অনুর রূপ রং যেন ঠিকরে পড়ছে রাজকীয় নীলের স্পর্শে।